মাধবপুর গ্রামে জানকী দেবী তার স্বামী মনোহর আর 2 ছেলে বিকাশ ও প্রকাশের সঙ্গে থাকত। আর কিছুদিন পর বিকাশের বিয়ে গরিব ঘরের একটি মেয়ে অনিতার সঙ্গে হয়। আর বয়স হয়ে যাওয়ার কারণে মনোহরের শরীর অসুস্থ হয়ে পড়ে আর সে শয্যাশায়ী হয়ে যায়। তাই এরপর বাড়িতে একমাত্র বিকাশই ইনকাম করত, যে একটি ফ্যাক্টরিতে কাজ করে সামান্য কিছু টাকাই আয় করত, যা দিয়ে সে সংসার চালাত। এদিকে ছোট ছেলে প্রকাশ তখন গ্র্যাজুয়েশনের পড়াশোনা করছিল। একদিন জানকী তার ছোট ছেলেকে বলল, বাবা, তুইও এবার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে একটা চাকরির জন্য চেষ্টা কর, যাতে ভাইকে একটু সংসার চালাতে সাহায্য করতে পারিস। বুঝলি বাবা? দেখো না বৌদি, মা তো আমায় ছাড়ছেই না, শুধু বিয়ে বিয়ে করেই যাচ্ছে। ছাড়ুন না মা, এখন তো ওর ঘুরে বেড়ানোর দিন। একবার বিয়েটা হয়ে যাক না, তারপর দেখবেন সব ঠিক হয়ে গেছে। তুমি একদম ঠিক বলছো অনিতা। বৌমা, তুমি তো ওকে এত বেশি আদর করে না মাথায় তুলে রেখেছ। যাক, কেউ তো আমায় অন্তত ভালোবাসে, নাহলে তুমি তো সবসময় হাতে ঝাঁটা নিয়ে ঝাঁসির রানী হয়ে দাঁড়িয়ে থাকো। এভাবেই হাসি ঠাট্টা করতে করতে সকলে একই সঙ্গে দিন কাটাত। প্রকাশ দেখতে খুবই হ্যান্ডসাম ছিল। এভাবেই অনেকটা সময় কাটল। একদিন মাধবপুর গ্রামে জমিদারের মেয়ের বিয়ে ছিল, আর ওই বিয়েতেই এসেছিল শহরের ধনী ব্যবসায়ীর মেয়ে অনুষ্কা। আর সন্ধ্যাবেলাতে প্রকাশ যখন তার পরিবারের সঙ্গে ওই বিয়ের অনুষ্ঠানে পৌঁছালো, তখন প্রকাশকে দেখে অনুষ্কা ফিদা হয়ে যায়। ও ওয়াও ইয়ার, সি ইজ সো হ্যান্ডসাম। আমি অল ওভার ইন্ডিয়া ঘুরেছি, কিন্তু এত হ্যান্ডসাম ছেলে আমি কখনো দেখিনি রে। ও তো প্রকাশ, ও আমাদের কলেজেই পড়ে। কলেজের সব মেয়েরা না ওর জন্য পাগল। ও আই সি। প্রকাশ, এখন থেকে তুমি শুধুই আমার। এক নজরেই অনুষ্কা প্রকাশকে দেখে ভালোবেসে ফেলে, আর বাড়ি এসে প্রকাশকে বিয়ে করার কথা বলে বাবা মায়ের কাছে জেদ করা শুরু করে। কিন্তু মা, ওরা আমাদের লেভেলের নয়। সম্পর্ক সবসময় নিজেদের সমতুল্য লোকেদের সাথেই করতে হয়, বুঝলে? অনুষ্কার বাবা মা অনুষ্কাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও কোনো লাভই হয় না, কারণ ছোট থেকেই একটিমাত্র মেয়ে হওয়ার জন্য অনুষ্কাকে তারা খুবই প্রশ্রয় দিয়েছিল। তাই এবারও অনুষ্কার কথাই শুনতে হলো, আর তারা সম্বন্ধ নিয়ে প্রকাশের বাড়িতে গিয়ে হাজির হলো। আমাদের মেয়ে অনুষ্কা যবে থেকে প্রকাশকে দেখেছে, তবে থেকে ওর সঙ্গেই বিয়ে করবে বলে জেদ ধরে বসে আছে। দেখুন, আপনাদের যাই লাগবে তা সব আমরা দিয়ে দেব, শুধু এই সম্পর্কের জন্য রাজি হয়ে যান। হ্যাঁ দিদি, ছোট থেকেই আমরা অনুষ্কার সব আবদার পূরণ করেছি, তাই এবারও ওকে কষ্ট দিতে চাই না। দিদি, 2 দিন আমাদেরকে ভাববার সময় দিন, আমরা 2 দিন পর আপনাদের জানিয়ে দেব, কেমন? জানকী দেবী বিয়ের জন্য রাজি হয়ে যায়। প্রকাশ তো আগে থেকেই অনুষ্কাকে পছন্দ করেছিল। তারপর সকলের আশীর্বাদে তাদের বিয়ে হয়ে যায়। কিন্তু বড়লোকের মেয়ে গরিব বাড়িতে আসার পর সমস্ত বড়লোকই বায়না শুরু হয়ে যায়, আর সে তার গরিব বড়জাকে তো চাকর ভাবছিল। দিদি যাও না, আমার জন্য একটু জল আনো। উফ, কি গরম লাগছে। আর এই কুলারটা হাওয়াই আসছে না, কত পুরনো কে জানে। অনুষ্কা, তুমি দাঁড়াও, আমি এখনই তোমার জন্য ঠান্ডা শরবত নিয়ে আসছি, ঠিক আছে? উফ, হে ভগবান, এই গরমে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওই বাড়িতে আমার ঘরে 2টো এসি ছিল। মা, একটু হাওয়া করুন না প্লিজ। বিয়েতে অনুষ্কার বাড়ি থেকে আসা এত উপহার দেখে জানকীও লোভী হয়ে পড়েছিল, আর সে অনুষ্কার সেবা করতে শুরু করেছিল। আর এদিকে প্রকাশ পড়াশোনা কমপ্লিট করে একটা ফ্যাক্টরিতে সুপারভাইজারের চাকরি করছিল। আর এভাবেই অনুষ্কার বিয়ের 6 মাস কেটে গেলেও সে রান্নাঘরে তো পাই দেয়নি, শুধু আরামই করত। কিন্তু হঠাৎ একদিন অনুষ্কার বাবা খুবই সমস্যার মধ্যে পড়ে। হঠাৎ তার ফ্যাক্টরিতে আগুন লেগে সমস্ত ফ্যাক্টরি পুড়ে একেবারে ছারখার হয়ে যায়। সেই সঙ্গে নতুন কোম্পানি শুরু করার জন্য ব্যাংক থেকে যে লোন নিয়েছিল, সেই ঋণ শোধ করতেই সে সমস্ত জমাপুঞ্জি এমনকি বাড়িটাও বিক্রি করে দেয়, আর রাস্তায় এসে বসে। তখন প্রকাশ তাদেরকে বাড়ি নিয়ে যায়। কিন্তু বাবা, এসব হলো কিভাবে? আর তোমরা এখানে থাকবে কোথায়? প্রকাশ, এই বাড়িটা এমনিতেও ছোট, আর গেস্ট রুমও নেই। কোনো ব্যাপার না রে মা, আমরা না হয় অন্য কোথাও থেকে নেব। তখনই অনিতা বলল, না না কাকু কাকিমা, এটা তো আপনাদেরও বাড়ি, তাই আপনারা এখানেই থাকবেন।
আর ঘর নিয়ে ভাবতে হবে না, আপনারা আমার ঘরেই থাকবেন। আমি আর বিকাশ না হয় কটা দিন হল ঘরেই থেকে গেলাম, আর কিছুদিনের মধ্যেই টাকা জমিয়ে আমরা আলাদা ঘর বানিয়ে নেব। অনুষ্কা, ঘর নয়, মনটা বড় হলেই হলো। বড় বৌমা একদম ঠিক বলছে বেয়াই মশাই। এই কথা শুনে অনুষ্কা তার ব্যবহারের জন্য খুবই লজ্জিত বোধ করে কষ্ট পায়। আর তার বাবা মায়ের প্রতি বড় জায়ের এত সুন্দর ভালোবাসা দেখে বড় জায়ের উপর তার গর্ব হয়। আর সে বড় জায়ের কাছে ক্ষমা চেয়ে বলল, দিদি, আমাকে ক্ষমা করে দিও। আমি সব সময় তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, কিন্তু তারপরেও তুমি আমার বাবা মাকে এত সম্মান দিচ্ছ। আই এম সরি দিদি। কোনো ব্যাপার না অনুষ্কা, তুমি তো আমার ছোট বোনের মতো। আর বোনের মা বাবা যে নিজেরই মা বাবা। এরপর দুই জাই পুরনো সমস্ত কথা ভুলে গিয়ে একে অপরকে জড়িয়ে ধরল। অমিত সবসময় বড় লোক হতে চাইত, কিন্তু তার জন্য সে কোনো কাজও করত না। দেখিস ভাই, আমি একদিন কাজ না করে কত বড়লোক হয়ে যাই। আচ্ছা, সেটা কি করে? তুই তো চাও তো ফ্রিতে খাস। আরে ভাই, তুই কাজবাজ করবি তবে সে না বড়লোক হবে। হ্যাঁ, কাজবাজ না করলে কি করে হয় ভাই? আরে পরিশ্রম তো গাধাও করে রে। হ্যাঁ, তাহলে কি গাধা কি বড়লোক হয়ে যায় নাকি? বড়লোক হওয়ার জন্য ব্রেন থাকা দরকার। আচ্ছা, তো তোর ব্রেন কি বলে এই ব্যাপারে? কি প্ল্যানটা কি তোর? আরে একদম সিম্পল, কোনো বড় লোকের কোনো পরীকে ফাঁসাবো আর তারপর শ্বশুরের টাকায় বিন্দাস লাইফ কাটাবো। অমিতের এটাই প্ল্যান ছিল। সে দেখতে সুন্দর হওয়াতে মেয়েরা তার পিছনে পাগল ছিল, কিন্তু অমিত চাইছিল বড়লোক বাপের একমাত্র মেয়ে। আর কিছুদিন পরে অমিত তার বাবা মায়ের কথাতে শহরে ইন্টারভিউ দিতে যায়, কিন্তু সে চাকরি না পেলেও সেখানেই তার পরিচয় হয় কোম্পানির মালিকের একমাত্র মেয়ে অঙ্কিতার সঙ্গে। আর অমিত অঙ্কিতার কাছে গিয়ে বলে, হ্যালো, আমি অমিত। শুনলাম নাকি আপনি এই কোম্পানির মালিকের মেয়ে? হ্যাঁ, কেন? আসলে আমি একজন কোম্পানির মালিকের ছেলে, তাই ভাবলাম যে আপনার সাথে একটু কথা বলে নিই, তাই আর কি। আচ্ছা, তাহলে এখানে ইন্টারভিউ কেন দিতে এসেছো? আরে ওটা তো আমার বাবার জেদের কারণে। উনি চান যে আসলে আমি বিজনেসটা নিজের হাতে নেওয়ার আগে কোনো জায়গায় একটু চাকরি করে নিই। এই বাবারাও না, কি বলবো। সত্যি বলেছ, এই বাবারা বোঝেই না যে আমরা সবকিছু পারি। এমন করেই হাসি মজা করতে করতে দুজনের বন্ধুত্ব হয়। আর অমিত মিথ্যে কথা বলে অঙ্কিতার নাম্বার নিয়ে সেখান থেকে চলে যায়। আর সে বাড়ি যাওয়ার জন্য বাসে উঠলে একটি মেয়ে তার পাশে এসে বসে। মেয়েটিকে রেগে থাকতে দেখে অমিত তাকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার ম্যাডাম, আপনি এত রেগে আছেন কেন? রাগটা কেন করব না? 2 কোটি টাকার গাড়ি আমার রাস্তার মধ্যেই খারাপ হয়ে গেল, আর তাই প্রথমবার আমাকে বাসে চাপতে হলো। 2 কোটি টাকার গাড়ি? বাপরে বাপ, এও তো কোনো বড়লোক বাড়ি মেয়েই মনে হচ্ছে। গাড়ির দাম শুনে অমিতের মনে ঘন্টা বাজতে থাকলো। কি হলো ইন্টারভিউয়ের? হলো না বাবা, হলো না। আমি জানতাম এটা হবে না, কারণ তুই একটা অকমা ঢেকি। এই জন্য আমি তোর বিয়ে আমার বন্ধুর মেয়ের সাথে আমি পাক্কা করে দিয়েছি। আমার বন্ধু তোকে 10 লাখ টাকা তো দেবেই, তার সাথে জমি আর ফ্যাক্টরির অর্ধেক অংশ তোকে দেবে। এ কথা শুনে অমিতের লোভী মনে আবার ঘন্টা বাজল, আর সে ভগবানকে ধন্যবাদ দিয়ে বলল, হে ভগবান, এতদিনে তুমি আমার দিকে মুখ তুলে তাকালে। 3টে বড় লোকের মেয়ে এখন আমার হাতের মুঠোয়। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ। তোমায় তো আমি পার্টি দেব। অমিতের লোভ আরও বাড়ল। সে প্রথমে একটি বড়লোকের মেয়ের সঙ্গে বিয়ে করতে চাইলেও এখন তার কাছে 3টে মেয়ে ছিল। একজনকে বিয়ে করার প্রশ্ন আসলে অমিত ভাবল, একটা ধনী মেয়েকে যদি বিয়ে করে নিই তাহলে আমি বড়লোক হয়ে যাব। আর যদি আমি 3টে বড়লোকের মেয়েকে বিয়ে করে নিই তাহলে তো আমি অনেক 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 ধনী হয়ে যাব। না 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 না, আমি একটাকে না, আমি 3 জনকেই বিয়ে করব। অমিত অঙ্কিতা আর কোমলের সঙ্গে দিনের পর দিন ফোনে অনেক মিথ্যে কথা বলতে লাগলো। দেখো, আমি তোমাকে ভালো তো বাসি, কিন্তু আমার বাবা না তোমাকে মেনে নেবেন না। আসলে আমার বাবা খুব বড় লোক তো, যার জন্য উনি নিজের লেভেল ছাড়া কারোর সাথে আমার বিয়ে দেবেন না। তাই চলো আমরা দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করে নিই। এরপর অমিত তার বাবার বন্ধুর মেয়ে শীতলকে বিয়ে করে নেয়, আর শহরে গিয়ে অঙ্কিতা আর কোমলের সঙ্গেও বিয়ে করে নেয়। আর সে কোমলকে বলে, দেখো, আমি তোমাকে এই মুহূর্তে আমার বাড়িতে নিয়ে যেতে পারবো না। তুমি এখন তাই নিজের বাড়িতেই থাকো। আমি মাঝে মাঝে এসে না হয় তোমার সাথে দেখা করে যাব। আমি আসলে নিজের বিজনেস চালু করতে চাইছি। আগে আমার বিজনেসটা দাঁড়িয়ে যাক, তারপর আমি পুরোপুরি তোমাকে নিজের বাড়িতে নিয়ে যাব। তারপর আমরা দুজনে একসাথে থাকব। সে অঙ্কিতাকেও এই কথা বলে, আর বেচারি ভোলাভালা মেয়েরা রাজিও হয়ে যায়।
আর ব্যবসা শুরু করার নাম করে দুটি মেয়ের থেকেই সে 10 লক্ষ টাকা নিয়ে বাড়ি চলে আসে। আর অমিতের তৃতীয় বউ শীতল বলল, তুমি এত টাকা পেলে কোথায়? আরে আমি শহরে নতুন বিজনেস শুরু করেছি, এটা ওই বিজনেসেরই টাকা। এই খবরদার, এই টাকা হাত দিও না। শীতলও ভালো মানুষ ছিল, তাই সেও বিশ্বাস করে নিল। এভাবেই ভালোভাবে বেশ কিছুদিন কেটে যায়। মাঝে মধ্যে অমিত শহরে গিয়ে কিছুদিন কোমল আর কিছুদিন অঙ্কিতার সঙ্গে থাকতো, আর আসার সময় দুজনের থেকেই টাকা নিয়ে আসতো আর বাড়ি এসে শীতলের সঙ্গে সময় কাটাতো। আর তার শ্বশুরের থেকে কোম্পানির প্রফিটের টাকাগুলোও নিত। আর কিছুদিনের মধ্যেই অমিতের কাছে অনেক টাকা চলে আসে, আর তারপরেই সে অনেক দামি দামি জিনিস কিনতে লাগে। আমার স্বপ্ন পূরণ হতে চলেছে, এবার আমি টাকা উড়াবো। এরপর অমিত দামি ফোন, দামি গাড়ি সব কেনে, আর বড় বাড়িও বানিয়ে নেয়। আর প্রত্যেকদিন সে চায়ের দোকানের সামনে দিয়ে গাড়ি নিয়ে যেত, যাতে তার বন্ধুরা তাকে গাড়ি চালাতে দেখে। আর তার বন্ধুরা এসব দেখে বলতে লাগলো, আরে ও তো সত্যি বলেছিল রে ভাই, যা বলেছিল তো একদম ঠিক। এই দেখ 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 দেখ, ও এখন গাড়িতে করে ঘুরছে আর আমরা খেটে মরছি। ভাই আমরা কষ্ট করে খাই ভাই, ঠিক আছে? আমার তো মনে হচ্ছে মালটা কিছু না কিছু একটা ঝুলঝাল কাজ করে। আর না হলে ভাই পনের টাকায় শুধু এবার গাড়ি বাড়ি কেনা তো সম্ভব না ভাই, দেখবি একদিন ঠিক ধরা পড়বে, দেখিস। কিন্তু অমিত নিজেকে নিয়ে ভীষণ কনফিডেন্ট ছিল। সে ভাবত, আমার গ্রামের বউ কোনোদিন শহরেও যাবে না, আর শহরের বউরা কোনোদিন গ্রামেও আসবে না। ব্যাস, আমার ধান্দা তো এইভাবেই চলতে থাকবে। কিন্তু তার কনফিডেন্ট ধীরে ধীরে ওভার কনফিডেন্টে বদলিয়ে গেল। অঙ্কিতা আর কোমলের সন্দেহ হলো, এই অমিত আমার থেকে সবসময় টাকা চায়, এত টাকা নিয়েও করে কি? এদিকে কোমল ভাবল, অমিত আমাকে বাড়ি কেন নিয়ে যায় না, শুধুই বাহানা করে। ওদিকে শীতল ভাবল, ও প্রত্যেক মাসে শহরে কেন যায়, আর কি ব্যবসা করে সেটাও বলেনি আমায়। শীতল সিদ্ধান্ত নিয়েছিল এবার সে শহরে যাবে। আর অমিত এটা জানত না যে ছোটবেলাতে কোমল আর অঙ্কিতা একই স্কুলে পড়ত। একদিন একটা পার্টিতে তাদের দুজনের হঠাৎই দেখা হয়ে যায়। তখন কোমল বলে, অঙ্কিতা তুই জানিস আমি বিয়ে করে নিয়েছি। আরে আমিও বিয়ে করে নিয়েছি, কিন্তু চুপি চুপি। আমার বিয়ের ব্যাপারেও কেউ কিচ্ছু জানে না। চল ঠিক আছে, আমার বর কালকে শহরে আসছে, তোর সঙ্গে দেখা করিয়ে দেব। আরে কালকে তো আমার বড় শহরে আসছে আমার কাছে, দাঁড়া তোর সঙ্গে দেখা করিয়ে দেব। এভাবেই শুরু হলো গন্ডগোলের। পরের দিন শহরে আসার জন্য অমিত সকালবেলাতেই বেরিয়ে পড়ে, আর তার পিছন পিছন লুকিয়ে শীতলও তার সঙ্গে আসে। আর অমিতকে ফলো করতে করতে শীতলও শহরে চলে আসে। আর শহরে এসে অমিত প্রথমে অঙ্কিতার সঙ্গে দেখা করলে অঙ্কিতা তার বান্ধবীর কথা বলে, আর অমিত রাজিও হয়ে যায়। সে তো এটা জানতো না যে অঙ্কিতার বান্ধবী আর কেউ নয়, বরং কোমল। অঙ্কিতা অমিতকে কোমলের কাছে এনে বলে, এই দেখ কোমল, ইনি আমার স্বামী। আরে এটা তো আমারও স্বামী। মানে? এই মরে গেলাম, এবার কি হবে? তখনই শীতল সেখানে দৌড়িয়ে আসে, এটা তো আমার বর। আরে তুমি এখানে কোথা থেকে আসলে? মানে আমি সবকিছু বুঝতে পেরেছি, তুই টাকার লোভে আমাদের তিনজনকেই বিয়ে করেছিস। আচ্ছা এই ব্যাপার, আমি তোকে ছাড়বো না। আমিও না, এই নে। এই বলে অঙ্কিতা অমিতকে থাপ্পড় মারে, আর তারপরে তিনজন মিলে অমিতকে ভীষণ পেটায়, আর পুলিশকেও ফোন করে। আর পুলিশ এসে অমিতকে বেইমানি করার শাস্তিতে গ্রেপ্তার করে। আর বেশি লোভের চক্করে অমিতকে বাকি জীবনটা জেলেই কাটাতে হয়। আর এভাবেই একজন লোভী মানুষের জীবনটা শেষ হয়ে যায়। Best Buddies. Hello friends. Thanks for watching this video. अगर आपको ये वीडियो पसंद आया है तो प्लीज लाइक, सब्सक्राइब, कमेंट्स करें इस वीडियो पर, और हाँ शेयर करना भी ना भूलें। और भी मजेदार वीडियो देखने के लिए नीचे दिए गए बेल आइकॉन को दबाएं। देखते रहिए बेस्ट बडीज।